চলো আজকে মূলত আমাদের কোষ এর গঠনের 2 নম্বর লেকচারে দিকে আমরা একটু মনোযোগ দিই। আজকের ক্লাসটা হচ্ছে খুবই বেসিক পড়াশোনা, যেটা তোমরা বাচ্চাকাল থেকে পড়ে আসছো। আমরা মূলত জানি কোষকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে একটা ভাগ হচ্ছে নিউক্লিয়াসের উপরে ভিত্তি করে। আচ্ছা বলো তো, একটা আদর্শ নিউক্লিয়াসের কয়টা অংশ থাকে? 4টা, তাই না? বাইরের দিকে থাকে তোমরা জানো নিউক্লিয়ার মেমব্রেন, যেটাকে কিনা আমরা একসাথে বলছিলাম নিউক্লিয়ার এনভেলপ। যেটা নিউক্লিয়ার এনভেলপ সেটা নিউক্লিয়ার মেমব্রেন। 2 নাম্বার ভেতরের দিকে তরল পদার্থের নাম ছিল নিউক্লিওপ্লাজম। এরপরে সুতার মতো ছিল কিটিন, ক্রোমাটিন, আর নিউক্লিয়াসের ভেতরে একটা গুটির মতো ছিল নিউক্লিওলাস। তাহলে এই যে নিউক্লিয়াস 4টা উপাদান যদি থাকে তখন তাকে আমরা বলবো সুগঠিত নিউক্লিয়াস। 4টা যদি না থাকে তাহলে এটা কি আমি সুগঠিত নিউক্লিয়াস বলতে পারবো? তাহলে মনে রাখবা, যারা আদিকোষী তাদের সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। তার মানে 4টা অংশের যে কোনো একটা অংশ হয়তো বা নাই, যে কোনো 2টা অংশ অথবা নাই। আর যারা মানে প্রকৃত কোষী বা ইউক্যারিওটিক তাদের নিউক্লিয়াসের কয়টা অংশে থাকবে? 4টা অংশে থাকবে। আবার আমরা মূলত জানি যে আমাদের প্রকৃত কোষীদের যে ডিএনএ ছিল, ডিএনএ কয় সূত্রক? 2 সূত্রক। এবং কি ধরনের? ডাবল হেলিক্স, তাই না? চুলের বেনির মতো, রাইট? আর যারা আদিকেন্দ্রিক তাদের ডিএনএ, তাদেরও ডিএনএ থাকবে, বাট তাদের ডিএনএটা হচ্ছে কুণ্ডলিত। তাদের ডিএনএটা কি? কুণ্ডলিত বা বৃত্তাকার। তাদের ডিএনএটা কেমন? কুণ্ডলিত বা বৃত্তাকার, এরকম থাকবে। বাট আমাদের তো ডিএনএ এরকম থাকে না, আমাদের ডিএনএ থাকে জাস্ট চুলের কিসের মতো? বেনির মতো। তাহলে দেখো, আমাদের একটা ছিল আদিকেন্দ্রিক আর একটা ছিল প্রকৃত কেন্দ্রিক। তাহলে দেখো, একটা প্রোক্যারিওটিক, মনোযোগ দাও, প্রোক্যারিওটিক। তাহলে প্রোক্যারিওটিক বলতে আমরা কি বুঝবো? আদিকোষী। আর ইউক্যারিওটিক বলতে আমরা কি বুঝবো? প্রকৃত কোষী। ইউ মানে সত্য, ইউ মানে তোমরা অলরেডি যেটা পড়ে আসছো সেটা হচ্ছে ইউসিলোমেট মানে প্রকৃত সিলম যুক্ত, ক্লিয়ার? তাহলে চলো আমরা একটু পড়ে ফেলি আর কি। দেখো, আমাদের হেডিং এ লেখা হচ্ছে নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে এদেরকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে আদিকেন্দ্রিক, প্রাকেন্দ্রিক বা আদিকোষ। ইংরেজিতে তাকে কি বলা হচ্ছে? একসাথে বলো তো, প্রোক্যারিওটিক। সংজ্ঞাতে প্রথমে দেখো লেখা রয়েছে, যে কোষে কোনো আবরণ বেষ্টিত নিউক্লিয়াস, এমনকি আবরণ বেষ্টিত অন্য কোনো অঙ্গাণু থাকে না, তা হলো আদিকোষী বা আদিকোষ। তাহলে বলো তো, আদিকোষীদের ক্ষেত্রে নিউক্লিয়াসের কোনো কি আবরণ রয়েছে? তার মানে এটা কি, এদের কোনো নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার মেমব্রেন নাই। অর্থাৎ আদিকোষীদের প্রধান ফিচার, এদের আবরণ বেষ্টিত কোনো কিছু থাকবে না, তাহলে যে কোষে কোনো আবরণ বেষ্টিত নিউক্লিয়াস বা এমনকি অন্য কোনো অঙ্গাণুও থাকবে না, তাদেরকে বলা হচ্ছে কি? আদিকোষী। আচ্ছা, অন্য কোনো অঙ্গাণু বলতে আমরা সবচেয়ে সহজ 2টা জিনিসের নাম জানি, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট। বলো তো, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের এটা কয় আবরণী? 1 নাকি 2? ভেরি গুড, 2 আবরণে যুক্ত, তাই না? তার মানে ওরাও থাকলেও তাদের কোনো আবরণ থাকবে না। চলো আসে এরপর দিকে। দেখো লেখা রয়েছে, আদিকোষে নন হিস্টোন প্রোটিনযুক্ত একটি মাত্র কি বৃত্তাকার কুণ্ডলিত ডিএনএ থাকে। তাহলে বৃত্তাকার কোন ধরনের ডিএনএ? কুণ্ডলিত ডিএনএ। আমাদের ক্ষেত্রে কি বৃত্তাকার ডিএনএ থাকে? কি ডিএনএ থাকে? ডাবল হেলিক্স ডিএনএ থাকে। চলো আসি, থাকে যা সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থান করে। তাহলে বৃত্তাকার কুণ্ডলিত ডিএনএ গুরুত্বপূর্ণ। মনোযোগ দাও, এখানে একটা কথা লেখা রয়েছে, নিউক্লিওয়েড। চমৎকার একটা জিনিস। দেখো কি বলছে, সাইটোপ্লাজমের মুক্তভাবে অবস্থানকারী বৃত্তাকার ডিএনএ অঞ্চলকে বলা হচ্ছে নিউক্লিওয়েড। সাইটোপ্লাজমে অবস্থানকারী কে যে বৃত্তাকার অঞ্চলযুক্ত ডিএনএ থাকে তার নাম এটা কি? নিউক্লিওয়েড। সাইটোপ্লাজমে অবস্থানকারী বৃত্তাকার ডিএনএ অঞ্চলকে বলা হচ্ছে নিউক্লিওয়েড। তাহলে চলো আমরা একটা জিনিস দেখে ফেলি। ধরে রাখো, এটা হচ্ছে একটা কোষ, এই কোষের এটা হচ্ছে কি বলতো? সাইটোপ্লাজম, রাইট? সাইটোপ্লাজমের ধরে রাখো এই জায়গাটাতে একটা বৃত্তাকার ডিএনএ রয়েছে। তাহলে এই জায়গাটার নামটাই হচ্ছে নিউক্লিওয়েড। ও দেয় বা অ দেয়, যেটা দাও কোনো সমস্যা নাই, নিউক্লিওয়েড। যদি কোনো কারণে এই জায়গাটাতে থাকে বৃত্তাকার ডিএনএ, সেই জায়গাটার নাম কি? নিউক্লিওয়েড। মানে কি আমরা বলতে পারি না, সাইটোপ্লাজমের যে জায়গাটাতে বৃত্তাকার ডিএনএ অবস্থান করবে সেই জায়গাটার নামে কি? নিউক্লিওয়েড। সেটা হইতে পারে এইখানে, সেটা হইতে পারে এখানে, সেটা হইতে পারে এখানে। তাহলে নিউক্লিওয়েড ইজ এ প্লেস। নিউক্লিওয়েড এটা কি? একটা অবস্থান। কার অবস্থান? কোন ডিএনএ? বৃত্তাকার ডিএনএ। তাহলে বৃত্তাকার ডিএনএর সাইটোপ্লাজমের অবস্থানকে বলা হচ্ছে নিউক্লিওয়েড। ক্লিয়ার? এতটুকু জিনিস আমরা। চলো এরপরের দিকে আমরা একটু চলে যাই। কি দেখো লেখা রয়েছে কি, আদিকোষের রাইবোজোম কত এস? 70s।
এস মানে এটা একটা একক, এটাকে বলা হয় রাশিয়ান বিজ্ঞানীর একটা নাম রয়েছে ভেদবার্গ। এখন মনে হইতে পারে ভাইয়া এস কেন, ভি দেওয়া উচিত ছিল তো, ওদের অক্ষর শুরু হয় এস দিয়ে, ওকে, উচ্চারণটা হয় সফেদবার্গ, কিন্তু এসের উচ্চারণ থাকে না, এই জন্য হয় কি ভেদবার্গ। তাহলে বলো রাইবোজোম মূলত দুই ধরনের, বলো তো কয় ধরনের, বলতে পারবে কি কি? 70s আর 8, জানা নাই? একটা 70s আর একটা 80s। আচ্ছা, না জানলে সমস্যা নাই, মনে রাখবা 70s থাকে আদিকোষীদের, 80s থাকবে প্রকৃতকোষীদের। ক্লিয়ার? রাইবোজোম আমরা পরবর্তী ক্লাসে জানবো। এই যে দেখো আদিকোষীর দু একটা উদাহরণ দিতে পারবা? অ্যামাইটোসিস হয় কাদের কাদের? অ্যামিবা ব্যাকটেরিয়া, ইস্ট অ্যামিবা ব্যাকটেরিয়া, অ্যামাইটোসিস ছিল, তারপরে এটা আদিকোষী ছিল। তাহলে এদের উদাহরণ তাই হবে, বাচ্চাকাল থেকে পড়ে আসো। কি কি হতে পারে? ব্যাকটেরিয়া সবচেয়ে একটা কমন একটা উদাহরণ, তাই না? দেখো আদিকোষ দ্বিভাজন বা অ্যামাইটোসিস প্রক্রিয়া, কোন প্রক্রিয়ায়? অ্যামাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়, গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। আদিকোষ দ্বারা গঠিত জীবদেহ হলো আদিকোষী জীব। কত সহজ একটা সংজ্ঞা, দেখছো? আদিকোষ দ্বারা গঠিত জীবদেহকে বলা হয় আদিকোষী কোষ। তারপরে দেখো প্রকৃতকোষী কোষ তাহলে কাদেরকে বলবা? প্রকৃত কোষ দ্বারা গঠিত জীবদেহকে বলা হয় প্রকৃতকোষী জীব। ঠিক আছে? মনুষ্য কোষ কাকে বলা হয়? মানুষের কোষ দ্বারা গঠিত কোষকে বলা হয় মনুষ্য কোষ। এটা কোনো সংজ্ঞা হইলো? দেখো লেখা রয়েছে মাইকোপ্লাজমা। কি লেখা রয়েছে? মাইকোপ্লাজমা। ব্যাকটেরিয়া, যেটাকে তোমরা সহজ বাংলা ভাষায় জানো ইকোলাই। কি কোলাই? ইকোলাই। আর আমরা স্কেরিয়েশিয়া কোলাই। এত উচ্চারণ তো দরকার নাই, আমি পড়বো কি ইকোলাই। কি কোলাই? ইকোলাই। এবং দেখো সায়ানোব্যাকটেরিয়া, এই সায়ানোব্যাকটেরিয়াকে তোমরা পড়ে আসো নীলাভ সবুজ শৈবাল। সায়ানোব্যাকটেরিয়া মানেটা কি? নীলাভ সবুজ শৈবাল। ওকে, আচ্ছা আসো, কথা হচ্ছে অন্য জায়গায়। এই সায়ানোব্যাকটেরিয়াকে তুমি বাংলায় বললা নীলাভ সবুজ শৈবাল। তাহলে বলো তো সায়ানোব্যাকটেরিয়া এটা কি কোনো ব্যাকটেরিয়া নাকি শৈবাল? একটা ব্যাকটেরিয়া। শোনো, বাংলায় বলা রয়েছে নীলাভ সবুজ শৈবাল, অনেকে মনে করতেছে একটা শৈবাল, বাট সায়ানোব্যাকটেরিয়া ইটস এ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার ভেতরে ধরে রাখো যে অনেক ধরনের ছোট ছোট সবুজ শ্যাওলা জন্মায়, তখন ওই ব্যাকটেরিয়াটা দেখতে সবুজ বা নীল টাইপের হয়ে যায়, কারণ সায়ানো মানে নীল, সায়ানো মানে কি নীল, তাহলে ওই ব্যাকটেরিয়ার কালারটা হয়ে যায় নীল, ব্যাকটেরিয়ার কালারগুলো হয়ে যায় কি নীল। আচ্ছা চলো আসো আর কি, দেখো আচ্ছা একটা কথা বলি তো, দেখো তো নীলাভ সবুজ শৈবালের কালার কি? না, শৈবালের কালার কি? সবুজ না, তাহলে শৈবালের কালার সবুজ হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু ব্যাকটেরিয়ার কালার তো সবুজ, কোনোদিন নাম শুনছো? তাহলে আসল ব্যাপারটা হচ্ছে কিন্তু সায়ানোব্যাকটেরিয়া মানে নীলাভ সবুজ ব্যাকটেরিয়া না, নীলাভ সবুজ শৈবাল, কারণ ওর ভেতরে শৈবাল থাকে, বাট মূলত এটা একটা ব্যাকটেরিয়া। আচ্ছা আসো এরপরের দিকে চলে আসো আর কি, দেখো খেয়াল করে দেখো, মনের রাজ্যের সব জীবী আদিকোষী। মনের রাজ্য বলতে ওই যে সে আমাদের ছত্রাক বা আদিকোষী যারা থাকে, যেমন ব্যাকটেরিয়া, তাদেরকে বোঝানো হচ্ছে। চলো আসো এরপরের দিকে, অর্থাৎ নিউক্লিয়াস সংগঠনের আগের অবস্থা লাগতেছে না। আদিকোষে কোন ধরনের শ্বসন ঘটে? অবাধ শ্বসন। কোন ধরনের? অবাধ শ্বসন। অবাধ শ্বসনে কি লাগে না? অক্সিজেন লাগে না। কি লাগে না? অক্সিজেন লাগে না। অধিকাংশ ক্ষেত্রে শ্বসন পদ্ধতিতে পুষ্টি ঘটে। কোন পদ্ধতিতে? শ্বসন পদ্ধতিতে। শ্বসনের ইংরেজি কি জানো? না, ওটা শ্বসন মানে রেসপিরেশন, আর শোষণ ধরে রাখো অ্যাবজর্পশন। কোনো জায়গাতে তুমি পানি আছে, ওই পানিটার উপরে কাপড় ফেলা দাও তো, টিস্যু ফেলা দাও তো, শুষে নেয় না? এটাকে বলা হচ্ছে শোষণ বা অ্যাবজর্পশন। ABSORPTION, এটা মানে এটা কি? অ্যাবজর্পশন। চলো তাহলে আমাদের আদিকোষী থেকে আমাদের পরীক্ষাতে গুরুত্বপূর্ণ জিনিস কি কি মনোযোগ দেওয়ার কি, দেখো যে জায়গাটাতে বৃত্তাকার ডিএনএ অবস্থান করবে সেই জায়গাটার নাম কি? একসাথে বলুন, নাম কি? শুনতে পাবে না, কি নাম? নিউক্লিয়ার। ক্লিয়ার এতটুকু জিনিস? আচ্ছা এদের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস, এদের মূলত কোন ধরনের বিভাজন ঘটে? মাইটোসিস নাকি অ্যামাইটোসিস? অ্যামাইটোসিস ঘটে। উদাহরণের মধ্যে আমরা জানি ব্যাকটেরিয়া থাকবে, ইস্ট থাকবে, তারপরে দেখো মাইকোপ্লাজমা থাকবে, এবং কি সায়ানোব্যাকটেরিয়া। এদের রাইবোজোম কত এস? 70s। কত এস? 70s। শেষ, আমাদের দু একটা জিনিস জানতে হবে। চলো এখন আমরা একটু প্রকৃত কোষের দিকে যাই। প্রকৃত কোষের ক্ষেত্রে মানে আমাদের কোষ, এটাকে বলা হচ্ছে কি ক্যারোটিক? ইউক্যারোটিক। ইউ মানে সত্য, ইউ মানে কি? সত্য। আচ্ছা
আমার মানে গরম লাগতেছে, আমরা একটু টেম্পারেচারটা ইয়ে করে দিই। ইয়েস, কারণ যেহেতু ইয়ে থাকে, সবুজ শৈবাল থাকে, ওই জায়গাটা ওরা সুবিধা হয় কি জানো, ব্যাকটেরিয়া তো সালোক সংশ্লেষণ করতে পারে না, চলে যায় আর কি। দেখো সেটা হচ্ছে আমাদের ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক মানে আমাদের কোষ, কথা শেষ। আমাদের যা কিছু থাকবে সব কিছুতেই আবরণ থাকে, সব কিছু না, বেশিরভাগ অঙ্গাণুতে কি থাকবে, আবরণ থাকবে। বলো তো আমাদের নিউক্লিয়াস, মানে আমাদের নিউক্লিয়াস আবরণ থাকবে নাকি থাকবে না? থাকবে। এবং এটাকে বলা হয় সুগঠিত নিউক্লিয়াস। কি নিউক্লিয়াস? সুগঠিত নিউক্লিয়াস। রাইবোসোম কত এস? বলো 80s। রাইবোসোম কত এস? 80s। রাইবোসোম কত এস? আমাদের ডিএনএ এটা কি সূত্রাকার নাকি বৃত্তাকার? আমাদের ডিএনএ সূত্রাকার, আমাদের ডিএনএ সূত্রাকার, আর ওদের ডিএনএ বৃত্তাকার। ওদের বৃত্তাকার ডিএনএ যে অঞ্চল অবস্থান করছে তার নাম কিলিওয়েড, নিউক্লিওয়েড, নিউক্লিওয়েড, নিউক্লিওয়েড। চলো আমাদের উদাহরণ কি দিতে পারি, গরু, ছাগল, মুরগি, ঘাস, লতা পাতা যা কিছু আছে সব, রাইট? চলো সাথী দেখো প্রকৃত কোষীদের ক্ষেত্রে কি বলছে, যে কোষে আবরণ বেষ্টিত মানে নিউক্লিয়ার মেমব্রেন বা এনভেলপ আবরণ বেষ্টিত থাকে তা হলো প্রকৃত কোষ। প্রকৃত কোষে নিউক্লিয়াস ছাড়াও আবরণ বেষ্টিত অন্যান্য অঙ্গাণু যেমন কি মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গোলজি বস্তু, লাইসোজোম থাকে। খেয়াল করে দেখো দুই স্তর বিশিষ্ট একটি আবরণী, কয় স্তর? দুই স্তর বিশিষ্ট একটা আবরণী যেটাকে আমরা বলেছি নিউক্লিয়ার এনভেলপ দ্বারা পরিবেষ্টিত অবস্থায় নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং একাধিক ক্রোমোজোম নিয়ে নিউক্লিয়াস গঠিত। অলরেডি আমরা জানি একটা নিউক্লিয়াসের কয়টা গঠন? 4টা। পড়া শেষ। খেয়াল করে দেখো প্রকৃত কোষে ক্রোমোজোম লম্বা বৃত্তাকার নয়, কোন অবস্থায়? লম্বা অবস্থায় থাকে, দুই প্রান্ত বিশিষ্ট ডিএনএ এবং হিস্টোন প্রোটিন সমন্বয়ে গঠিত। তাহলে দেখো এদের ক্রোমোজোমটা কি দ্বারা গঠিত? ডিএনএ এবং হিস্টোন প্রোটিন। আবারও বলো কোন প্রোটিন? ডিএনএ এবং হিস্টোন প্রোটিন। আর ওদের ছিল নন হিস্টোন। ওদের ছিল কোন হিস্টোন? আচ্ছা হিস্টোন প্রোটিন বলতে কি বোঝো, কেউ কি বলতে পারবা? ঘড়ির লাটাইয়ের কি আমি একটা উদাহরণ দিয়েছি তোমাদেরকে কখনো? খেয়াল করো এর মধ্যে ঘড়ি তোমরা উড়াইছো কারা কারা, বলো একটু হাত তুলে দেখাও দেখি, উড়াইছো? আচ্ছা এই যে খেয়াল করো, বলো তো ঘড়ির লাটা যদি এরকম একটা হয়, ধরে রাখো এরকম একটা ঘড়ির লাটাই হলো, এটা একটা, ধরো এটা একটা লাটা, তাই তো? এই লাটার এইখানে কি এরকম করে পেঁচানো থাকে না অনেক? ধরে রাখো কয় কিলোমিটার সুতা পেঁচানো থাকতে পারে? ধরে রাখো 2 কিলোমিটার। কত কিলোমিটার? 2 কিলোমিটার। কিন্তু ঘড়ির লাটায় কি 2 কিলোমিটার নাকি অল্প একটু জায়গা? অল্প একটু জায়গা। তাহলে হিস্টোন প্রোটিন ঠিক সেই কাজটাই করে, ডিএনএ কে পেঁচে রাখে। ডিএনএ কে কি করে রাখে? কারণ আমাদের ডিএনএর যে সুতা, এই ডিএনএর সুতা অনেক লম্বা, অনেক লম্বা, কিন্তু আমরা কতটুকু? মাত্র 1.5 মিটার বা 5 ফিট 7 ইঞ্চি। তাহলে এতটুকু জায়গায় ডিএনএ কে প্যাচে রাখতে হবে। এই প্যাচে রাখার জন্য ঘড়ির লাটের মতো কাজ করবে কে? হিস্টোন প্রোটিন। কোন প্রোটিন কাজ করবে? হিস্টোন প্রোটিন। তাহলে বলো হিস্টোন প্রোটিন থাকার সুবিধা কি? অল্প জায়গায় বেশি ডিএনএ চেইন, অল্প জায়গায় বেশি। তাহলে হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন এটা সুবিধা কি বলো তো? অল্প অল্প জায়গায় বেশি কি চেইন বলো? ডিএনএ চেইন। ডিএনএ চেইনকে সে পেঁচায় রাখবে, অল্প জায়গায় বেশি ডিএনএ চেইন। তাহলে বলো এটাকে কি প্রোটিন বলা হচ্ছে? মনোযোগ দাও, কি প্রোটিন? হিস্টোন প্রোটিন বলা হচ্ছে এটাকে। চলো এরপরে দিকে আমরা একটু চলে যাই আর কি। দেখো লেখা রয়েছে এদের রাইবোসোম কত এস প্রকৃতির? 80s। কত এস? বলো তো এদের ডিএনএ কি বৃত্তাকার না সূত্রাকার? সূত্রাকার। ভেরি গুড। এবং একাধিক ক্রোমোজোম অবস্থিত। কোষ বিভাজন মাইটোসিস বা মিওসিস প্রকৃতির। স্বাভাবিক। মাইটোসিস হবে দেহকোষে আর মিওসিস হবে কোথায়? জনন মাতৃকোষে। জনন মাতৃকোষে। বলো জনন মাতৃকোষে মিওসিস হলে কি উৎপাদন হবে? জনন মাতৃকোষে মিওসিস হলে কি উৎপাদন হবে? দেহকোষ নাকি জনন কোষ? ভেরি গুড, জনন কোষ বা গ্যামেট, রাইট। চলো আসো দেখো ইউক্যারিওটিক শব্দটি গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হচ্ছে গুড এবং ক্যারিয়ন মানে নিউক্লিয়াস। এই ক্যারিয়ন মানে যে নিউক্লিয়াস তোমরা অলরেডি পড়ে আসছো ক্যারিওকাইনেসিসে। ক্যারিওকাইনেসিসে কোষ বিভাজন অধ্যায়ে একটা হচ্ছে সাইটোকাইনেসিস আর একটা কি? ক্যারিওকাইনেসিস। তাহলে ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। দেখো জড় কোষপ্রাচীর বিশিষ্ট প্রকৃত কোষে প্রকৃত উদ্ভিদ কোষ। উদাহরণ দেখো শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, জিমনোস্পার্ম, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম ইত্যাদি উদ্ভিদই প্রকৃত কোষ দ্বারা গঠিত এবং সকল প্রাণী কোষ প্রকৃত কোষ। তাহলে খেয়াল করে দেখো শৈবাল প্রকৃত কোষ, ছত্রাক প্রকৃত কোষ, ব্রায়োফাইটস, এরপরে কি টেরিডোফাইটস। ব্রায়োফাইটস মানে হইতেছে আমাদের যে মশ জাতীয় উদ্ভিদ আছে, নাম শুনছি মশ, ফার্ন, মশ, ফার্ন। এরপরে দেখো লেখা হচ্ছে জিমনোস্পার্ম মানে হচ্ছে নগ্নবীজী। কি স্পার্ম? নগ্নবীজী উদ্ভিদ। আর অ্যাঞ্জিও মানে হচ্ছে আবৃতবীজী। অ্যাঞ্জিও মানে কি? আবৃতবীজী উদ্ভিদ। আর সকল প্রাণী কোষ হচ্ছে প্রকৃত কোষের উদাহরণ। প্রকৃত কোষীদের ক্ষেত্রে দেখো এদের কোন ধরনের শ্বসন ঘটবে? সবাত শ্বসন। এদের খেয়াল করো শোষণ ঘটবে মানে অ্যাবজর্পশন, আত্তীকরণ
আত্তীকরণের মধ্যে এটিপি উৎপাদন হয়। আত্তীকরণের মাধ্যমে কি উৎপাদন হয়? এটিপি। এবং দেখো সালোক সংশ্লেষণ পদ্ধতিতে পুষ্টি ঘটে। সালোক সংশ্লেষণ পদ্ধতিতে পুষ্টি ঘটে। এখানে একটা কথা লেখা রয়েছে, সম্ভবত প্রথম প্রকৃতকোষী এবং বহুকোষী জীব হচ্ছে একটা বড় নাম, বঙ্গীয়মরফা পিউবিসেন্স। বঙ্গীয়মরফা পিউবিসেন্স ওকে নামক লোহিত শৈবাল, যার ফসিল কত মিলিয়ন বছর আগে? 1200 মিলিয়ন বছর পূর্বে পাওয়া গিয়েছিল। বড় স্ত্রী গ্যামেট এবং ছোট পুংগ্যামেট দ্বারা এর যৌনজনন হতো। বড় স্ত্রী গ্যামেট এবং ছোট পুংগ্যামেট দ্বারা এর যৌনজনন হতো। খেয়াল করে দেখো, এইখানে জাস্ট একটা লোহিত শৈবালের কথা বলছে, যে এখান থেকে মূলত বহুকোষীয় যাত্রা হয়েছে। নাম কি? বঙ্গীয়মরফা পিউবিসেন্স। গুরুত্বপূর্ণ জিনিস না এটা। চলো এর পরের দিকে আমরা একটু চলে যাই আর কি, তারপরে পেজে। মাইটোকন্ড্রিয়া থাকে বৃত্তাকার ডিএনএ এবং কত এস রাইবোজোম? 70S রাইবোজোম। আবার দেখো মাইটোকন্ড্রিয়া থাকে প্রকৃত কোষে, তাই অনেকে মনে করেন প্রকৃত কোষে 8S রাইবোজোম এবং একই সাথে 7S রাইবোজোম থাকে। এটি ঠিক নয়, কারণ মাইটোকন্ড্রিয়া একটি কোষ নয়, এটি একটা কি? অঙ্গাণু। এছাড়াও এটি আদিকোষের পরিবর্তিত রূপ, যা গতদিন পড়েছিলাম কি? বায়োসিস, এন্ডো সিম্বায়োসিস প্রক্রিয়াতে প্রকৃত কোষের অংশ হয়েছে। একইভাবে প্রকৃত কোষে বৃত্তাকার ডিএনএ আছে, তাও বলা যাবে না, তাও বলা যাবে না। অর্থাৎ এই জায়গায় কিছু হাইপোথিসিস কথা বলছে আর কি। দেখো, আমরা মূলত জানি মাইটোকন্ড্রিয়া এটা কিন্তু একটা প্রকৃত কোষের উদাহরণ। তাহলে মাইটোকন্ড্রিয়া থাকে আদি কোষে নাকি প্রকৃত কোষে? প্রকৃত কোষে থাকবে মাইটোকন্ড্রিয়া। তাহলে আমরা একটু আগে জানি প্রকৃত কোষে 8S রাইবোজোম নাকি 7S রাইবোজোম? 8S। প্রকৃত কোষে 8S। আবার প্রকৃত কোষে কে থাকবে? মাইটোকন্ড্রিয়া। কে থাকবে? তাহলে মাইটোকন্ড্রিয়াতেও 8S থাকা উচিত। মাইটোকন্ড্রিয়াতেও কি থাকা উচিত? 8S। কিন্তু আমরা জানি মাইটোকন্ড্রিয়াতে থাকে কত S? 70S। কত S? তাহলে মনে রাখো, মাইটোকন্ড্রিয়া প্রকৃত কোষের অংশ হওয়া সত্ত্বেও এর রাইবোজোম 70S। আবারও বললাম, মাইটোকন্ড্রিয়া প্রকৃত কোষের অংশ হওয়া সত্ত্বেও এর রাইবোজোম কত S? 70S। ক্লিয়ার এতটুকু জিনিস? এখন আসো এন্ডোসিম্বায়োসিস। আমি একটু আগে বলছিলাম, এন্ডো মানে ভেতরে, তাই না? সিম মানে কি? একসাথে। বায়ো মানে কি? জীব। সিস মানে কি? প্রক্রিয়া। মানে একটা জীবের ভেতরে একসাথে দুইটা জিনিস বসবাস করা। এই মাইটোকন্ড্রিয়া এন্ডোসিম্বায়োসিসে কাজ করে। কার সাথে জানো? মাইটোকন্ড্রিয়ার প্রিয় বন্ধু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়ার প্রিয় বন্ধুকে? তাহলে এন্ডোসিম্বায়োসিস হয় কার কার মধ্যে? মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট। মাইটোকন্ড্রিয়া আর একটা কি বলতো? ক্লোরোপ্লাস্ট। এর দুইটা বন্ধু। আচ্ছা, তোমাদের একটা জায়গাতে খেয়াল করো আর কি, বলতো মাইটোকন্ড্রিয়া কত S রাইবোজোম? 70S রাইবোজোম। এর বন্ধু যেন কে? ক্লোরোপ্লাস্ট। মনে রাখবা, ক্লোরোপ্লাস্টের রাইবোজোমও 70S। কিন্তু তারা প্রকৃত কোষের অংশ। তার অংশ? তাহলে অনেকে কিন্তু ভুল করতে পারে, যেহেতু মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট প্রকৃত কোষের অংশ, এই জন্য অনেকে মনে করতে পারে তাদের রাইবোজোম 80S, কিন্তু তাদের প্রকৃতপক্ষে রাইবোজোম কত S? 70S। তাহলে বলো 70S রাইবোজোম কাদের কাদের? আবারও বলো, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। আবারও বলো, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট। ক্লিয়ার এতটুকু জিনিস? এবং তারা বন্ধু। এবং তারা বন্ধু কি প্রক্রিয়ায়? এন্ডোসিম্বায়োসিস। এন্ডোসিম্বায়োসিস। ক্লিয়ার? আচ্ছা, চলো আসি এরপর দিকে। দেখো, এই ছকটা আমাদের গুরুত্বপূর্ণ। এই ছকে আমরা একটু মনোযোগ দেবো, সবাই একটু মনোযোগ দেবো আর কি। আচ্ছা, খেয়াল করো আর কি। দেখো, আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্যের কথা এখানে বলা হয়েছে। পার্থক্যের মধ্যে দেখো নিউক্লিয়াস। আমরা সবাই জানি আদিকোষীদের নিউক্লিয়াস সুগঠিত নাকি অগঠিত? ভেরি গুড, অগঠিত। এতে কোনো কি থাকে না? নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিওলাস থাকে না। ডিএনএ অঞ্চলকে যেন কি বলা হচ্ছে? নিউক্লিয়ার। ডিএনএ অঞ্চলকে কি বলা হচ্ছে? ভেরি গুড। প্রকৃত কোষে নিউক্লিয়াস কি এদের বলতো? সুগঠিত। মানে সব কিছু থাকবে, সব কিছু থাকবে, তাই না? তারপরের দিকে চলে আসো ডিএনএ। এদের ডিএনএ বৃত্তাকার আর এদের ডিএনএ কি বলতো? সূত্রাকার। এদের ছিল নন হিস্টন। কি হিস্টন? নন হিস্টন। এদের কি থাকবে? হিস্টোন প্রোটিন। কি থাকবে? হিস্টোন প্রোটিন। দেখো এখানে একটা কথা লেখা রয়েছে, এতে কোনো হিস্টোন প্রোটিন থাকে না, তাই একে সত্যিকারের ক্রোমোজোমও বলা যায় না। চলে আসি আবরণ বেষ্টিত অঙ্গাণু। স্বাভাবিকভাবেই এদের এখানে কোনো আবরণ বেষ্টিত অঙ্গাণু থাকে না, শুধুমাত্র কি থাকে? রাইবোজোম। রাইবোজোম না থাকলে তো চলবেই না। এই জন্য রাইবোজোম, একটা জিনিস খেয়াল করো, রাইবোজোম আদিকোষিত থাকে, প্রকৃত কোষিতেও থাকে। এই জন্য রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। হ্যাঁ,
রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। কেন সার্বজনীন অঙ্গাণু বলো তো? ও সব জায়গায় থাকবে, ও সব জায়গায় থাকবে। তাহলে বলো সার্বজনীন অঙ্গাণু কোনটা? সার্বজনীন অঙ্গাণু কোনটা? কেন এটাকে সার্বজনীন অঙ্গাণু বলা হবে বলো? সব জায়গায় না বললে একটু বায়োলজিক্যাল ভাষায় বলো, তুমি বলো কেন এটাকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়? ভেরি গুড, আদিকোষ এবং প্রকৃত কোষী দুইটাতেই অবস্থান করবে। আদিকোষিতে অবস্থান করবে 70s রূপে, প্রকৃত কোষিতে অবস্থান করবে 80s রূপে। চলো খেয়াল করে আর কি দেখো, আবরণ বেষ্টিত অঙ্গাণু থাকে যেমন মাইটোকন্ড্রিয়া এবং অন্যান্য অঙ্গাণু। বলো তো মাইটোকন্ড্রিয়ার প্রিয় বন্ধুকে? ক্লোরোপ্লাস্ট। এদের রাইবোজোম কত এস? চলো রাইবোজোম দেখো, আদিকোষীদের রাইবোজোম 70s আর প্রকৃত কোষীদের রাইবোজোম 80s। এদের আবার দুইটা সাব ইউনিট রয়েছে। 70s কে ভাঙলে এদের দুইটা সাব ইউনিট পাবো, একটা 85s আর একটা 30s। এখন অনেকে বলতে পারো 50 আর 30 মিলে তো 80, 50 আর 30 মিলে কি 80? বাস্তবিক পক্ষে এটা তোমার অধক্ষেপণের রেট, বুঝছো? মানে অধক্ষেপ পড়ে না, এটা অধক্ষেপণের রেট আর কি। এটা ওই যে সংখ্যাতাত্ত্বিক যোগ হবে না, এটা অধক্ষেপণের রেট হবে। মানে কতটুকু অধক্ষেপণ পড়ছে, অধক্ষেপণ পরে একটা 70% অধক্ষেপণ আর একটা হচ্ছে ধরে রাখো 30% অধক্ষেপণ। এইটা বোঝানো হইতেছে এস দ্বারা। তাহলে দেখো 80s দেখো, 60s আর কি 40s। এখন তুমি বলবে দুইটা যোগ করতে 100 হইতেছে, না এটা স্বাভাবিক যোগ না, এটা হচ্ছে কিসের রেট? অধক্ষেপণের রেট। কিসের রেট? অধক্ষেপণের রেট আর কি। আসো এরপরের দিকে চলে আসো, সাইটোস্কেলিটন। বলতে পারবা সাইটোস্কেলিটন কি কি দ্বারা গঠিত? তিনটা জিনিস, কোষীয় কঙ্কাল, মাইক্রো টিউবিউল, মাইক্রো ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। স্বাভাবিকভাবেই এদের সাইটোস্কেলিটন থাকবে না, আর প্রকৃত কোষীদের সাইটোস্কেলিটন থাকবে। আরএনএ পলিমারেজ এখন বেশি বোঝা দরকার নেই, এটা নিয়ে। এটা এক প্রকার, আর ওদের ক্ষেত্রে কত প্রকার? 3 প্রকার। এটা নিয়ে বিস্তারিত আলোচনা পরে হবে। অপেরন এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আর কি। এই অপেরন একটা একক, অপেরন হচ্ছে একটা একক যেটা থাকে আদিকোষীদের, যেটা থাকে আদিকোষীদের, যেটা থাকে। তাহলে বলো অপেরন একক কাদের থাকবে? আদিকোষীদের, মানে অপেরন একক থাকে। আর অপেরন একক থাকবে না কাদের? প্রকৃত কোষীদের, প্রকৃত কোষীদের। চলো আসো জিনের গঠন। তোমাদের কি মনে পড়ে এক্সন এবং ইন্ট্রন বলে কোন একটা ওয়ার্ড তোমাদেরকে পড়াইছিলাম? আমরা জানি 3টা নাইট্রোজেনের ক্ষারক মিলে তৈরি হয় একটা কোডন। এই কোডন যারা বৈশিষ্ট্য প্রকাশ করেছিল তাদেরকে বলা ছিল এক্সন, আর যারা বৈশিষ্ট্য প্রকাশ করে না তাদেরকে বলা ছিল ইন্ট্রন, তাদেরকে বলা ছিল ইন্ট্রন। খেয়াল করে দেখো জিনের গঠন, যারা আদিকোষী তাদের কোনো ইন্ট্রন নাই, তাদের কোনো কি নাই? ইন্ট্রন নাই। আর যারা প্রকৃত কোষী তাদের ইন্ট্রন রয়েছে। ওই জিনিসটা কিভাবে থাকে? এদের যারা প্রকৃত কোষী তাদের এক্সনও থাকে, তাদের ইন্ট্রনও থাকে, তাদের ইন্ট্রনও থাকে। তাহলে আমাদের দেহে কয়টা জিনিস থাকবে? দুইটাই, এক্সনও থাকবে, ইন্ট্রনও থাকবে। বৈশিষ্ট্য প্রকাশ করবে কে? এক্সন। করবে না কে? তাহলে ইন্ট্রনকে পরবর্তীতে বাদ দিয়ে দেওয়া হয়। এখন খেয়াল করো যারা আদিকোষী তাদের ক্ষেত্রে কি, খেয়াল করো তো, শুধুমাত্র তাদের ক্ষেত্রে শুধুমাত্র থাকবে এক্সন, তাদের ক্ষেত্রে শুধুমাত্র থাকবে কি? এক্সন। তাদের ইন্ট্রন বলে কোনো কিছু নাই, তাদের ইন্ট্রন বলে কোনো কিছু নাই। তাহলে তারা জন্ম থেকে একদম এক্সট্রোভার্ট, তারা জন্ম থেকে একদম কি? এক্সট্রোভার্ট। একটা জিনিস খেয়াল করো, বলো তো একটা ব্যাকটেরিয়ার প্রজনন করতে বেশি সময় লাগে নাকি একটা মানুষের প্রজনন করতে বেশি সময় লাগে? একটা মানুষের বাচ্চা পয়দা করতে টাইম লাগতেছে 37 সপ্তাহ, 38 সপ্তাহ, তাই না? আর ব্যাকটেরিয়ার লাগতেছে ধরে রাখো 37 মিনিটও না, 37 মিনিটও না। এই 37 মিনিটে তার কোটি কোটি বাচ্চা পয়দা করতে পারতেছে, তাই না? তাহলে দেখো সিস্টেম লস। আমাদের কি এক্সন আছে, ইন্ট্রন আছে? তাহলে এক্সন আর ইন্ট্রনের মধ্যে খেয়াল করো বেছে বাদ দিতে হবে ইন্ট্রনকে, এই বাঁচতে যেহেতু টাইম চলে যাবে। আর এদের ক্ষেত্রে তো ইন্ট্রনের কোনো বালাই নাই, কি আছে? শুধু এক্সন। এই জন্য এটা দ্রুত বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে, এই জন্য এটা দ্রুত বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে। আর আমাদের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য তো আগে ইন্ট্রন এবং এক্সনের মধ্যে বাদ দিতে হবে ইন্ট্রনগুলোকে, তারপরে তো এক্সন বৈশিষ্ট্য প্রকাশ করবে। আসো কোষ বিভাজন, আদিকোষীদের কি হয়? আমাইটোসিস, প্রকৃত কোষীদের মাইটোসিস আর মিওসিস। চলো শ্বসন, অবাত শ্বসন, সবাত শ্বসন। ট্রান্সলেশন, মনে রাখবা ট্রান্সলেশন প্রক্রিয়ায় তৈরি হয় প্রোটিন। ট্রান্সলেশন প্রক্রিয়ায় তৈরি হয় কি? প্রোটিন। লিখে রাখো, ট্রান্সলেশন প্রক্রিয়ায় তৈরি হয় কি? প্রোটিন। লেখো, বলো ট্রান্সলেশন প্রক্রিয়া কি তৈরি হয়? ট্রান্সলেশন প্রক্রিয়া কি তৈরি হয়? প্রোটিন। ভেরি গুড। চলো ট্রান্সক্রিপশনের সাথে সাথেই শুরু হয়। ট্রান্সক্রিপশন একটা আলাদা প্রক্রিয়া, তোমাদের এই অধ্যায়ে আছে। ট্রান্সক্রিপশনে মনে রাখবা তৈরি হবে, লিখে রাখো, এমআরএনএ।
ট্রান্সক্রিপশনে তৈরি হবে এমআরএনএ, ট্রান্সক্রিপশনে তৈরি হবে কি এমআরএনএ, ওকে। আর ট্রান্সক্রিপশনের পর বেশ বিলম্বে শুরু হয়। তাহলে বলো এদের ট্রান্সলেশন, বলো তো ভাই ট্রান্সলেশনের মাধ্যমে কি তৈরি হবে? একসাথে বলো কি তৈরি হবে? তাহলে আদিকোষীদের প্রোটিন তৈরি হবে দ্রুত, আর প্রকৃত কোষীদের প্রোটিন তৈরি হবে ধীরে। কেন ধীরে? ওই যে ইন্ট্রন আর এক্সনকে কাটাকাটি করতে হবে, বাদ দিতে হবে, এই হইতেছে মূলত কাহিনী আর কি, ওকে। আচ্ছা, এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ মানে কি মেসেঞ্জার আরএনএ। পরবর্তীতে দেখবো আর কি আমরা এটাতে। চলো পরের দিকে দেখি আর কি আমাদের। আচ্ছা দেখো, প্রকৃত কোষে জীবদেহে সুগঠিত নিউক্লিয়াসের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে ওই যে উদ্ভিদ কোষ, আর একটাকে বলা হচ্ছে প্রাণী কোষ। আচ্ছা, আমাদের একটা জিনিসের দিকে একটু খেয়াল করে দেখো, উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য কোনটা? কোষ প্রাচীর। দেখো কোষের বাইরে শক্ত সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর থাকে। পরিণত কোষে কেন্দ্রে বড় কোষ গহ্বর ও সাইটোপ্লাজম ও ক্লোরোপ্লাস্ট থাকে। পরিণত কোষে সাধারণত গোলাকার ডিম্বাকার থাকে। সঞ্চিত খাদ্য স্টার্চ বা শ্বেতসার, সাধারণত সেন্ট্রোজোম থাকে না। এটা একটা গুরুত্বপূর্ণ লাইন। তাহলে খেয়াল করে এদের ক্ষেত্রে থাকবে কোষ প্রাচীর। তাহলে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য কোনটা? কোষ প্রাচীর। আর এরা মূলত প্রোটিন সঞ্চয় করবে না, লিপিড সঞ্চয় করবে না, এরা মূলত সঞ্চয় করবে শর্করা, মূলত সঞ্চয় করবে শর্করা। আর শর্করাকে এখানে বলা হচ্ছে শ্বেতসার বা স্টার্চ। শ্বেতসার বা যেমন ভাত স্টার্চ, ভাত কি স্টার্চ, ওকে। চলো এদের সাধারণত কি থাকবে না? সেন্ট্রোজোম থাকবে না। কি থাকবে না? চলো এরপরে দেখো লেখা হচ্ছে প্রাণী কোষ। কি কোষ? প্রাণী কোষ। খেয়াল করো, আমাদের প্রাণী কোষে কি কোনো কোষ প্রাচীর থাকবে না? প্রাণী কোষে কোষ প্রাচীর থাকবে না। এবং কোষ গহ্বর কি বলতো? অনুপস্থিত। অনেক ক্ষেত্রে কোষ গহ্বর থাকে ছোট, অনেক ক্ষেত্রে কোষ গহ্বর থাকে কিন্তু কি ছোট। আচ্ছা খেয়াল করে দেখো, এদের ক্ষেত্রে কোষে কি থাকবে? সেন্ট্রোজোম থাকবে। আর বলো আমরা প্রাণীরা আমাদের ভুঁড়ি জমে না, মেদ জমে না, তার মানে আমাদের সঞ্চিত খাদ্য কি? চর্বি এবং গ্লাইকোজেন। চর্বি এবং গ্লাইকোজেন। বলো তো গ্লাইকোজেন কোথায় জমা থাকে? যকৃতে। লিখে রাখো, গ্লাইকোজেন কোথায় জমা থাকে? যকৃতে। তাহলে বলো প্রাণীদের ক্ষেত্রে সঞ্চিত খাদ্য কি কি? চর্বি আর গ্লাইকোজেন। আবারও বলো কি কি? চর্বি আর গ্লাইকোজেন। গ্লাইকোজেন কোথায় জমা থাকে? যকৃতে। গ্লাইকোজেন কোথায় জমা থাকে? যকৃতে, ওকে। এরপরে আমাদের লেখা হচ্ছে স্টেম সেল। আজকে মনে হয় না আমরা স্টেম সেলে যেতে পারবো আর কি এটাতে। তাই আজকে আমাদের জন্য এতটুকু এটাতে থাক আর কি এটা।